আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে জাহাজ ভিড়লেই প্রতিবেশী দেশগুলো মানে পাবেন, তেল পাবেন। পরশুদিন মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন, সে কথাও আমরা গতকালকে আলোচনা করেছি। আপনাদের মতামত আপনারা দিয়েছেন, সবাই ভালো মতামতই দিয়েছেন। তো এখন দেখবেন আমার কমেন্ট অনেক কম, আমি কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তার জন্য কমেন্ট অনেক কম আসে। বিভিন্ন আপনারা ভাবেন কেউ বোধহয় কমেন্ট করছে না, তা নয়, কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের কাগজে, কালকে যেটা বেসরকারিভাবে জানিয়েছিলাম, আজকে আমাদের কাগজে সরকারিভাবে তেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে, ফেব্রুয়ারির দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে। ফেব্রুয়ারির দ্বিগুণ যা এসেছিল ফেব্রুয়ারিতে, তার থেকে দ্বিগুণ আসবে। তার মানে তেলের জটটা আপাতত কাটলো, এবার গ্যাসের জটটা কাটাতে হবে। তার জন্য ভারতবর্ষ অন্য রুট দেখছে এবং আমাদের ইরানের সঙ্গে তো কথাবার্তা চলছে। এখন যেটা বলা হচ্ছে সেটা আমি আগে পরে শোনাই আপনাদের। আমি যেটা গতকালকে বলেছিলাম আপনাদের, বেসরকারিভাবে আজকে সরকারিভাবে বলা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ইরান থেকেও তেল জ্বালানি কিনতে ভারত তৈরি বলে সরকারি সূত্রের দাবি। পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে অশোধিত তেল এবং রান্নার গ্যাসের যোগান সংকট নিয়ে তৈরি হয়েছে। সেখান থেকে ভারতে আসার পথে জ্বালানি বহনকারী একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে পণ্যগুলিকে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে ভারত। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবং শোধনাগারগুলি রাশিয়া থেকে 6 কোটি ব্যারেল অশোধিত তেল কিনছে। তা এপ্রিলে ভারতে পৌঁছে হয়, মার্চে আসবে। রাশিয়ার প্রায় একই পরিমাণ তেল যা ফেব্রুয়ারি থেকে কেনা হয়েছিল তার দ্বিগুণ। একই সঙ্গে সরকারি সূত্র জানিয়েছে ইরান থেকে 1000 এলপিজি কিনছে নয়াদিল্লি। অরোরা নামের একটি জাহাজ শীঘ্রই ভারতে পৌঁছাতে পারে। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহার অবশ্য দাবি, এমন কথা তার জানা নেই। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ইরানের 50 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সরকারিভাবে যদিও এই তথ্য জানানো হয়নি। ভারতের শোধনাগারে ওই তেল থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়ে বিশ্ব বাজারে সরবরাহ হলে যোগানের সমস্যা অনেকটাই মিটবে। তার মানে বিশ্ব বাজারে, আমি গতকালকে দিয়েছিলাম যে বিশ্ব বাজারে তেল রপ্তানি এবার ভারত করবে, কারণ ভারতের তেল শোধনাগার প্রচুর আছে এবং তাদের ক্যাপাসিটি প্রচুর। ভারত অশোধিত তেলের জন্য আমদানি নির্ভর হলেও দেশের শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বিপুল। আজ তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার দাবি, সংস্থাগুলি কোথা থেকে তেল কিনবে তা পুরোপুরি নীতিগত এবং তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইরানের থেকে জ্বালানি কেনা হলে কিভাবে তার দাম মেটানো হবে তার উত্তর দিতে চাননি তিনি। মানে উত্তরটা আমি জানি, কিন্তু পরে বলবো। দামটা কি করে মেটাবে উত্তরটা আমি জানি। মোদিজি রাশিয়া যান, রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে কথাবার্তা হোক, ইরানের আরাগাছি আসুন, আরাগাছি আসুন, কথাবার্তা কমপ্লিট হলে ওই কিভাবে সুদ হবে সেই খবরটা কিন্তু আমি জানি, কিন্তু এখন বলবো না। এখন বললে জিনিসটা খারাপ হবে। তো যাই হোক, মানে কিছু কিছু খবর আছে যেগুলো লিক করে আসে, সেগুলো তো বলাটা ঠিক নয়, কারণ তাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। মানে যিনি আমায় বলছেন, তিনি তো বিশ্বাস করে বলছেন, তিনি আর ভবিষ্যতে কোন রকম খবর টবর আমার দেবেন না। ফলে আমি যেটা কালকে বলেছিলাম যে তেল জাহাজ ভিড়লেই, ডকে ভিড়লেই তেল পাবে আমাদের সমস্ত দেশগুলো, যাদেরকে আমরা তেল দিই। এটা আজকে একটা সরকারি সিলমোহর পড়লো। এদিকে যুদ্ধের তো মানে থামাথামির কোনো লক্ষণ নেই। ট্রাম্প যদিও বলছেন 5 দিনে উনি যুদ্ধ বিরতি দিয়েছেন, উনি কিন্তু মেরে যাচ্ছেন, আর ইরানও সমানে মেরে যাচ্ছে। ইরান এমন মারছে, একদিনে গতকাল রাতে ইসরায়েলের 10টা জায়গায় ক্লাস্টার বোম ফেটেছে। মানে বাড়ি ঘরদোর আজকে যা বেরিয়েছে সেগুলো দেখানো যাবে না,
বাড়ি ঘরদোর ধ্বংসাবশেষ হয়ে গেছে একদম। ইসরায়েল আর সেই ইসরায়েল নেই। এখন নেতানিয়াহু একটা জায়গায় বেরিয়েছিলেন, মাঝে উঠেছিল না, নেতানিয়াহু মারা গেছেন, এআই দিয়ে করা হচ্ছে, 10টা আঙুল দেখা গেছে। নেতানিয়াহু কালকে বেরিয়েছিলেন, কালকে বেরিয়ে উনি একটুখানি পাবলিকের সঙ্গে কথা বলছিলেন, তাদের সাহস দিচ্ছিলেন। এই সময় একটা মিসাইলের আওয়াজ হয় দাম করে, আর নেতানিয়াহু সেই যে দৌড়, সেটা সমাজ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। নেতানিয়াহু শব্দ পেয়ে পাঁই পাঁই দৌড়চ্ছেন। ভিডিওটা বড় মজার ভিডিও, আমি লাগালে আমি একটা আমি স্ট্রাইক খেয়েছি, আমি আর ওই জন্য ভিডিও লাগাই না, একটা স্ট্রাইক খেয়ে গেছি। তো ওই জন্য যুদ্ধের ভিডিও আমি লাগাবো না, আর লাগিয়ে আবার আমি স্ট্রাইক খেয়ে আমি আমার চ্যানেলটির পাওয়ারটা বাড়াতে চাই না। ফলে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সমাজ মাধ্যমে খোঁজ করলেই আপনারা নেতানিয়াহু দৌড় দেখতে পাবেন, মিসাইল ফাটলে নেতানিয়াহু দৌড় দেখলে দেখতে পাবেন নেতানিয়াহু কিরম দৌড়াচ্ছে। এখন যদি এত ভয় থাকে তাহলে কেন পেছনে আঙুল দিয়ে ইরান ঝগড়াটা করা? যদিও ভারতবর্ষ ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের সঙ্গে আছে, কিন্তু ইরান তো বলেছিল আমরা নিউক্লিয়ার তৈরি করছি না, তোমরা বলেছো আমরা নিউক্লিয়ার করা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের ইউরেনিয়াম এনরিচ করছি, আমরা 15% পর্যন্ত, যেটা আমাদের জ্বালানি ফালানির ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব। সহ্য হলো না, আমেরিকার বাহাদুরের সহ্য হলো না, আমেরিকা বাহাদুর গিয়ে দাঁড়াম করে মেরে দিল। কোনো লক্ষ্যই কিন্তু পুরো নয়, না রেজিম চেঞ্জ হয়েছে, না নিউক বন্ধ করেছে, না মিসাইল তৈরি বন্ধ করেছে, উল্টে কি করলো, উল্টে সমস্ত কিছু আপনার ধ্বংস করে দিল। তো যাই হোক, যুদ্ধ যে এখনই থামছে না সেটা ইঙ্গিতটা আমি আগেও দিয়েছিলাম, আবারও দিচ্ছি, যুদ্ধ থামছে না। হ্যাঁ, ভারত যাচ্ছে কি করতে? ভারত যাচ্ছে হরমুজটাকে ক্লিয়ার করতে, যাতে ভারতীয় জাহাজগুলো সেখান থেকে আসতে পারে। ভারত চাইছে টানুক লম্বা। ভারত কেন যুদ্ধবিরতি যেতে চাইবে? ভারতকে জিজ্ঞেস করেছিল? মালিক যখন আক্রমণ করলো ভারতকে জিজ্ঞেস করেছিল? তাহলে এদর ওদর ঘুরে ঘুরে মালিক যখন ব্যর্থ হয়েছে তখন এখন ভারতের মোদির পায়ে এসে পড়েছে যে এবার আপনি যুদ্ধটা বন্ধ করার ব্যবস্থা করুন। ভারত কেন করতে যাবে? খেঁচ লম্বা খেঁচ যুদ্ধ এখন 40 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি যেটা বলছিলাম, ধার, আমেরিকার ধার 39 থেকে 40-এ পৌঁছেছে। এটা আর 1 বছর গেলে পরে মোটামুটি বছরখানে যদি টানতে পারে তাহলে পরে মোটামুটি 50 ট্রিলিয়ন পৌঁছে যাবে। একেবারে আমেরিকার ইকোনমি একেবারে ধ্বংস। এদিকে আবার যত জেরাল আছে, ফোর্ড আছে, সমস্ত জাহাজ ফাহাজ দিকে ওইদিকে রওনা করিয়েছে। আর রওনা করিয়ে লাভ কি? জাহাজ তো ইরানের যে পারস্য উপসাগরের পেছন দিকে একেবারে 800 নটিক্যাল 1000 নটিক্যাল মাইল দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ। এত তোমাদের দম! আমি বলেছিলাম না, দম থাকলে, হিম্মত থাকলে ইরানের মাটিতে পা দিয়ে দেখা। যা ঠেঙ্গানি খাবে না আর যত লাশ পড়বে, ওদের দেশে কি বলে আমি জানি না, ওরা ডেড বডি বলে। আমরা যেমন বলি শহীদ, ওরা ডেড বডি বলে। যে কত যে পড়বে তার কোনো ইয়ত্তা নেই। তো যাই হোক, সেটা একটা বিক্ষোভের কারণ হতে পারে, সেটা তো ট্রাম্প ভয় পাচ্ছেন। ট্রাম্প সব দিক দিয়ে ঘেরা পড়ে গেছে আর কি। মালিক এখন ঘেরা পড়ে গেছে, মালিক এখন বেরোবার জন্য হাঁক পাক করছে, কিন্তু মালিক আরো তাড়াতাড়ি বেরোতে পারবেন না। মালিক এখানে ফেসে গেছেন। মালিক প্রতিবার যুদ্ধ বাদিয়ে মালিক কেটে পড়েন, এবার মালিক ফেসে গেছেন। কারণ মালিককে মারার জন্য ওখানে হুতি আর হিজবুল্লাহ বসে আছে, কিন্তু তারা কিন্তু একটা ড্রোন, কিন্তু খবরটা সত্যি যে টেক্সাসের একটা তেল শোধনাগারে, সব থেকে বড় তেল শোধনাগারে মেরে দিয়েছে। এবার বাকি শহরগুলোতে মারবে না তার কি গ্যারান্টি আছে? ফলে এই যে যারা এখন দুহাত তুলে নাচছে যে আমেরিকা টাইট করে দেবে, আমেরিকা এখন নিজে টাইট হয়ে গেছে। আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ। ট্রাম্প এখন ওই ইঁদুর কলে পড়ার মতো অবস্থা ট্রাম্পের। এখান থেকে মুক্তির উপায় এত তাড়াতাড়ি হবে না। আর ভারত এত তাড়াতাড়ি ট্রাম্পকে মুক্তি দেবে না। যত ভারতকে জ্বালিয়েছে
তার প্রত্যেকটা হিসেব চুল চুলকে নেবে। যাই হোক, আমি যেটা গতকালকে বলেছিলাম যে তেল যদি জাহাজ যদি ফেরে তাহলে সবাই তেল পাবেন। এখন ফেব্রুয়ারিতে যা আসছে তার দ্বিগুণ তেল আসবে। সুতরাং তেল এবং গ্যাসগুলোর সমস্ত যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে সব ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু জাহাজ গ্যাস নিয়েও চিন্তা করতে হবে না, এটা খুব সাময়িক, এই সময়টা কেটে যাবে। আপনারা সবাই মানে ব্যস্ত হবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সাময়িক কষ্ট সকলেরই হচ্ছে, উদ্বেগ সকলেরই হচ্ছে। তা আমাদের সরকার যেমন সবাইকে বলছে যে সব ঠিক আছে, এবং তেলের পাম্পে গেলে আপনি দেখবেন যে আমাদের তেলের পাম্প পুরো ফাঁকা, মানে গাড়ি আসছে তেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, গ্যাসের জন্য আমাদের লম্বা লাইন আছে অটোগুলোর, এবং গাড়ি যেগুলো গ্যাসে চলে সেগুলোর জন্য লাইন আছে। কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না, আপনারাও বেশি উতলা হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেক লম্পঝম্প করার পর শেষ পর্যন্ত ট্রাম্পবাবু মোদি শরণং গচ্ছামি। কাল রাতে মোদিকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা বেঁধেছে তাতে মোদির হস্তক্ষেপ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনার সঙ্গে তো সম্পর্ক ভালো, আপনি একটু বুঝিয়ে দেখুন। এর আগে তো ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার টুঙ্কার মারলেন যে আমি ন্যাশনাল গ্রিড উড়িয়ে দেব। আবার ডিগবাজি খেলেন, ডিগবাজি খেয়ে বললেন যে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যা করার তোমরা করো, যদি শান্ত হয়ে যাও শান্ত হও, নাহলে পরে আমরা ধ্বংস করে দেবো। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এখন এখান থেকে বেরোতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া বেরোনো যাবে না, কোনোভাবেই বেরোনো যাবে না। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইরানকে হেল্প করব। আপনি যদি ইউক্রেনকে হেল্প করতে পারেন, আমি তাহলে ইরানকে হেল্প করব কেন? এই ফোন কলটা আসার পরেতে হঠাৎ একটা নিউজ এলো, সেটা রাশিয়া একটা নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা একটা নিউজ করলো যে মোদি, আমাদের কাগজে এখনো বেরোয়নি, যে মোদি ট্রাম্পের সঙ্গে এই মোদি পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো আসছেন। এখনই মস্কো আসছেন তিনি কি করতে? এক হচ্ছে তেল নিয়ে একটা সমস্যা আমাদের আছে। আমরা একটা ভুল করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে কূটনৈতিক মহল থেকে একটা গড়বড় একটা হবে ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে, কিন্তু আমরা সতর্ক হইনি। আমরা ওই শীতকালের সময় আমরা 10 মিলিয়ন ব্যারেল করে কিন্তু আমরা কম নিয়েছি। কারণ মোদিজি এই হিসেবে একটা গন্ডগোল করেছিলেন যে হরমুজ এটা প্রণালীটা বন্ধ করে দেবে, এই আশঙ্কাটা মোদিজি করতে পারেননি। এটাকে যে এরা ইরান ব্যবসায়িক হিসেবে ধরে নেবে, সেটা মানে মোদিজি কল্পনা করতে পারেননি। এখন তারপরে কি হয়েছে, মোদিজি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরপরই তারপর ফোন করেন পুতিনকে। পুতিন সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আপনি চলে আসুন, আমরা বসে এখানে কথা বলবো। তাই সেই খবরটাও বেরিয়েছে যে পুতিন ডেকেছেন, পুতিনের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন শুধু তো তেল নয়, এখন আমরা যে তেলটা এখন পাচ্ছিলাম সেই তেলটাতে আমাদের বাড়াতে হবে, আবার 10 মিলিয়ন ব্যারেল করে বাড়াতে হবে। তাছাড়া আমাদের আরো তেল চাই। যদিও আমাদের 2টো জাহাজ আগে এসেছিল, পরে 2টো জাহাজ আরো এসছে, এখনো 20টা জাহাজ কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, পারস্য উপসাগরে পড়ে রয়েছে। তারা কিন্তু হরমুজ প্রণালী বেরোতে পারেনি। এখন এই যে জটিলতা বেঁধেছে, এই জটিলতা কাটবে কি করে? ট্রাম্প বুঝে গিয়েছেন তার পক্ষে এটা করা সম্ভব নয়,
তিনি ঘরে বাইরে নানান ধরনের চাপে আছেন। তিনি এখন উল্টোপাল্টা বকেন। আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ঘুম থেকে উঠেই তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 3 দিনে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়েছেন ট্রাম্পকে, একে আমি ইরানের খামেনিকে আমি ওরা তুলে নিয়ে আসবো, আর না হলে পরে বোমা মেরে উড়িয়ে দেবো। B-52 দিয়ে B-2 দিয়ে তিনি বোমা মেরে একদম খামেনি পরিবার শুদ্ধ সবাইকে সম্ভবত শেষ করে দেন। আমরা যা খবর পেয়েছি, বেঁচে আছেন কি অন্যত্র চলে গিয়েছেন সে খবর আমরা জানি না, এখন অন্তত প্রকাশ্যে আসেনি। তবে মনে হয় খামেনি নেই এখন। তারপরেও যে ইরানকে জব্দ করা যাবে না, আমি বলেছিলাম ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ এত বেশি, আপনি ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন। ইরান আপনি জীবনে জয় করতে পারবেন না, কারণ ইরান অনেক বড় দেশ, অনেক প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা। কোনো প্রাচীন সভ্যতাকে ঝপ করে এরকম জয় করা সম্ভব নয়। এখন যখন দেখছেন যে এত বোমা মেরেও কিছু হলো না, আমি ধ্বংস করতে পারলাম না, আমার অবজেক্টিভই আমি পৌঁছাতে পারলাম না। আমি কি বলেছিলাম, আমি নিউক আমি তৈরি করতে দেব না, আমি মিসাইল আমি তৈরি করতে দেব না, আমি কোন রকম এনরিচমেন্ট 90% এনরিচমেন্ট করতে দেব না, তুমি 15% এনরিচমেন্ট করো, যেটা তোমার জ্বালানির কাজে রাখবে সেটা করো। ইরান বলেছিল ঠিক আছে আমি করব না। তা সত্ত্বেও ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়ে। এখন যেভাবে অর্থ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতিমধ্যে ট্রাম্পের দেশে আমেরিকায় গ্যালন পিছু $3 ওপরে বেড়ে গেছে। সেটা আবার সমস্ত ট্রান্সপোর্ট ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তার আগে ট্যারিফ বসিয়েছেন, সেই ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকানবাসী। এইবারেতে তেল যখন এই অবস্থা হয়ে পৌঁছেছে, এখন $1 করে যখন বেড়ে গেছে লিটারে, মানে গ্যালন $3 বেড়েছে, তখন দেশবাসী খেপে গেছে। এখন আমাদের ট্রাম্পবাবু বলছেন যে আমি নিজের মতো করে করিনি, আমার এরা বুদ্ধি দিয়েছিল, আমি তাই করেছিলাম। মানে এখন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। অথচ আমি আপনাদের বলেছিলাম, পেন্টাগনের আমি কাগজও দেখিয়েছিলাম, পেন্টাগন পরিষ্কার বলেছিল যে এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। CIA বলেছিল এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। উনি কারোর কথা শোনেননি। উনি মনে করছিলেন মাদুরের মতো আমি একেও ধ্বংস করে দেবো, আমি ওইখানে তেলের ঘাঁটি আমি দখল করব। তেল নিয়ে যেহেতু সমস্যা, পৃথিবীতে যেখানে তেল আছে সেখানে আমেরিকা গিয়ে দাদাগিরি করে। এখন ট্রাম্প বুঝতে পারছেন যে যতটা উনি সহজ ভেবেছিলেন এখন অতটা সহজ নয়, ফলে এখন ওনাকে বিকল্প পথ ধরতে হচ্ছে। বিকল্প পথটা কি? এখন একমাত্র নরেন্দ্র মোদী ভরসা। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো, এই তারপর নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুতিনকে ফোন করেন। পুতিন বলেন ঠিক আছে আপনি চলে আসুন, আমরা এখানে বসে কথা বলে নেব। অর্থাৎ যুদ্ধটা শেষ করা অথবা আপনার হরমুজ প্রণালী খোলা নিয়ে একটা আলোচনার রাস্তা হয়তো খুলতে পারে। আমি বলেছিলাম একটা কথা বহুদিন আগে, যে এই যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র মোদী, এছাড়া আর কেউ পারবে না। কারণ মোদীর সঙ্গে সবার সম্পর্ক ভালো। এখন এই যে তেল, এখন আমাদের দেশে কিন্তু তেল কিন্তু অত্যন্ত মানে কি বলবো, টান রয়েছে, তেলের টান রয়েছে। গ্যাসের টান তো প্রবল। গ্যাসের মানে অটো যেগুলো চলে গ্যাসে এবং যে গাড়িগুলো গ্যাসে চলে, সেগুলো লম্বা লাইন দেখা যাচ্ছে আপনার পেট্রোল পাম্পের সামনে। তেলের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ যা আমাদের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গেলে আমাদের এখানে এখন তেলের ভান্ডার চাই। তেল না হলে আমরা এখন দিতে পারবো না, তেল কাউকে হয়তো দিতে পারবো না। বাংলাদেশ তেল চেয়েছে, বাংলাদেশের অনেক কাগজে লেখালেখি হচ্ছে বা ভারত তেল দেবে,
কিন্তু সরকারি স্তরে এখনো পর্যন্ত ভারত কিন্তু কনফার্ম করেনি যে তেল দেবে। এখন যদি তেল দেয়, যদি তেল আসে, উদ্বৃত্ত হলে তবেই তো দেবে। আপনার ঘরে যদি খাবার উদ্বৃত্ত হয় তবেই তো আপনি দেবেন। এখন সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পেট কেটেও হয়তো দিতে পারতো, কিন্তু সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে এখন আর পেট কেটে দেওয়ার ব্যাপারটা নেই। এখন তারেক রহমান তো এখন মানে ঠিকঠাক মানে ভারতের পছন্দ হচ্ছে না। তারেক রহমানের ভাবসাব কিন্তু ঠিক নয়, যার জন্য তারেক রহমানের ভারত ভিজিট সম্পর্কে কিন্তু অদ্ভুত একটা শৈথল্য দেখা যাচ্ছে। অথচ এখানে খলিলুর রহমান 8 তারিখে সম্ভবত আসছেন জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। তারপরেই হয়তো ঠিক হবে যে আদৌ তারেক রহমান ভারতবর্ষে আসতে পারবেন কিনা। এখন উনি মরিশাস কোথায় যাবেন, ওই আমাদের আপনাদের খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে সেখানে জয়শঙ্করও যাবেন, পৃথকভাবে যাবেন। সেখানে আলোচনা হওয়ার আগে এই আলোচনাটা হচ্ছে। এখন ট্রাম্প শেষ পর্যন্ত উল্টি খেয়ে পাল্টি খেলেন, এটাকে সোজা কথা বলা যায়, উল্টি খেয়ে পাল্টি খেলেন। সেই এসে আপনার নরেন্দ্র মোদীর কাছে শরণ নিতে হলো যে আপনি দয়া করে একটা যুদ্ধটা থামানোর ব্যবস্থা করুন, নইলে আমার দেশের একেবারে হালচাল অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন ট্যারিফ সব গল্প হয়ে গেছে, এফটিএ গল্প হয়ে গেছে, আগে এখন প্রাণ বাঁচাও। এখন ট্রাম্প পড়েছেন খুব মুশকিলে। ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে ফোন করে এখন হাতে পায়ে ধরছেন যে করে হোক আপনি একটাখানি ব্যবস্থা করুন। তো দেখা যাক এখন তেলের কি ব্যবস্থা হয়। আজকে বললে কালকেই তো হবে না। সুতরাং এই যে আপনাদের দেশে বা বাংলাদেশে পাম্পের পর পাম্পের দীর্ঘ লাইন সমস্ত দেখা যাচ্ছে, সমস্ত মানে যানজট হয়ে গিয়েছে পাম্পের সামনে, তেলের জন্য হাহাকার। এখন নিজের তেল ব্যবহার করার পর যদি উদ্বৃত্ত হয় তবে তো ভারত দেবে। এখন দিলে ভালো, না দিলে কি করা যাবে, আমাদের হাতে তো কিছু নেই, আমরা বড়জোর চেষ্টা করতে পারি। তো দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, এই ভিডিওটা আমি এডিট করার জন্য ভিএনএ দেব, ছবিটা একটু হেজি হতে পারে, আপনারা একটুখানি মাফ করে দেবেন। ধন্যবাদ।